তো এখন মক টেস্ট তো দিচ্ছ, কিন্তু এই মক টেস্টগুলো কীভাবে 100% ইউটিলাইজ করবা যাতে এই মেইন এক্সামে তুমি 100% আউটপুটগুলো পাও। এই ব্যাপারে কয়েকটা টিপস দিব। ফার্স্ট অফ অল, প্রত্যেকটা এক্সামকে মেইন এক্সাম হিসেবে ট্রিট করো। কেন? মক টেস্টের যেই ইনিট বেনিফিটগুলো আছে তার মধ্যে একটা কি, যে তোমার যাতে মেইন এক্সামে প্রেশার ফিল না হয় যে আল্লাহ মেইন এক্সাম, না পারলে কী হবে, না পারলে কী হবে। তুমি যদি প্রত্যেকটা মক টেস্টকে মেইন এক্সাম হিসেবেই নেও, তাহলে মেইন এক্সামে যখন তোমার এমন সিচুয়েশন আসবে যে তুমি পারতেছো না, তখন তোমার কাছে মনে হবে যে এমন সেম সিচুয়েশনে তো আমি আগেও ছিলাম। কিন্তু যদি তুমি মনে করো যে মক টেস্টটা হচ্ছে এই জায়গায় আর মেইন এক্সামটা হচ্ছে এই জায়গায়, হ্যাঁ, তো তুমি মক টেস্টকে মেইন এক্সামের মতন ইম্পর্টেন্স না দাও, তাহলে যেটা হবে যে মেইন এক্সামটা তোমার কাছে স্টিল নিউ লাগবে। তোমার কাছে মনে হবে না যে তুমি এই জিনিসটা আগে এক্সপেরিয়েন্স করছো। অবভিয়াসলি কিছুটা তো নিউ থাকবেই মেইন এক্সাম, কিছুটা এক্সট্রা প্রেশার তো থাকবেই, কিন্তু ওই এক্সট্রা প্রেশারটা তোমাকে আর নার্ভাস করে ফেলবে না যদি তুমি মক টেস্টকে একদম মেইন এক্সাম হিসেবে ট্রিট করো। এই জিনিসটা আমি অলরেডি অনেক মানুষকে বলে ফেলছি যে তুমি যদি এমন হয় যে আজকে আইবি এক্সাম দিলা, এক্সামটা খুব খারাপ হলো, বাসায় যে কান্নাকাটি শুরু করলা, তুমি কান্না করতে করতে ঘুমিয়ে গেলা, সকালবেলা ঘুমে থেকে উঠে দেখলা যে আয় হায় আজকে তো আইবি এক্সাম, মানে গতকালকে তুমি যেটা হয়েছে ওটা স্বপ্ন ছিল। যদি এমন হয় তুমি আগের দিন যেই ভুল করার কারণে তুমি চান্স পাও নাই, ওই সেম ভুলগুলো কি তুমি তোমার সেকেন্ড চান্সে কোনোদিন করবা না, রাইট? সো যদি এমন হয় তুমি প্রত্যেকটা মক টেস্টকে মেইন এক্সাম হিসেবে ট্রিট করো, অ্যান্ড এক্সামের পরে এসে অ্যানালাইজ করো যে কোন কারণে তোমার 5 বারটা আসলো না, বা কোন কারণে তুমি 5 বার থেকে বেশি দূরে যাইতে পারলা না, অ্যান্ড এটা সিরিয়াসলি তোমাকে হিট করে, তাইলে কিন্তু এর পরের মক টেস্টটাকে তুমি একটা সেকেন্ড চান্স হিসেবে নিবা, অ্যান্ড পরের মক টেস্টে তোমার এই ভুলগুলো কোনো সময় করা উচিত না। সো তুমি যখন 10 বার এই সেম প্রসেসটা রিপিট করবা, তখন ফাইনাল এক্সামে গিয়ে হোপফুলি তুমি আগে যে মিস্টেকগুলো করছো মক টেস্টে, এই মিস্টেকগুলো আর করবা না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে তোমরা যারা ম্যাগনাসের ফুল লেংথ মক টেস্ট 1 দিছো, ওইখানে দেখবা যে আহ, ওই যে বহুপদী সমাপ্তি সূচক কি জানি একটা করছি না আমরা এনসিটিভিতে। সো ওরকম কোশ্চেন ছিল যে 4টা অপশন দেওয়া, 4টার ভিতরে খালি কি 1 অ্যান্ড 2 ঠিক নাকি 2 অ্যান্ড 3 ঠিক, এরকম। সো আমাদের সময় যখন একবার এমন আসছে, আমি করছি কি যে যখন দেখছি এতে একটা ওয়ার্ড আছে, আমি জাস্ট ওইটা দাগায় চলে আসছি, কিন্তু এ আর বি দুইটাই যে অ্যান্সার হইতে পারে, দুইটাই যে অপশনে ছিল এটার আমি খেয়াল করি নাই। বা এমন আমার অনেকবার হয়েছে যে অপোজিট ওয়ার্ড চাইছে, আমি সিমিলার ওয়ার্ড দাগায় চলে আসছি, অ্যান্ড আমি শিওর যে তোমাদেরও মাল্টিপল টাইমস এই জিনিসটা অলরেডি হয়ে গেছে। তো এই ভুলগুলা যখন আমি মক টেস্টে বারবার করছি, তখন কি হয়েছে, আমি আর মেইন এক্সামে এই ভুলটা করি নাই। যারা মক টেস্ট এই জিনিসটা ঠিক করতে পারছে, বা কোনোদিন এই জিনিসটা ফেসই করে নাই যে এই ভুলটা হইতে পারে, ওরা কিন্তু আইবি এক্সামে এই জিনিসটার ব্যাপারে অ্যাওয়্যার ছিল না যে এই ভুলটাও হতে পারে। আমার কি হয়েছে, আমি যেহেতু আগেই ভুলটা করছি অ্যান্ড এই ভুলটা আমাকে হিট করছে, আইবি এক্সামে যখন অপোজিট ওয়ার্ড চাইছে, আমি খুব সুন্দর করে বক্স করে নিয়েছি যাতে আমি ভুলেও অপোজিট আর সিমিলারকে গুলিয়ে ফেলে কনফিউজ না হয়ে যাই, ভুল জিনিস না দাগায় আসি, নেগেটিভ মার্ক না খাই। এই গেল যে তোমার কেন প্রত্যেকটা মক টেস্টকে আইবিএ মেইন এক্সাম হিসেবে ট্রিট করা উচিত। সেকেন্ড যে টিপটা দিব সেটা হচ্ছে যে তোমার যে এক্সাম হল স্ট্র্যাটেজি আছে, আমার স্টুডেন্টদের ক্ষেত্রে যেমন আমি স্পেসিফাই করে দিছি যে এই স্ট্র্যাটেজি তোমার ফলো করতে হবে, এই টাইম অ্যালোকেশনই ফলো করতে হবে, আগে এটা দাগাবো, তারপর ওইটা দাগাবো, তারপর ওইটা দাগাবো। তোমার যদি এরকম না হয়, তাহলে তুমি যেটা করতে পারো যে প্রত্যেকটা মক টেস্টে একটু ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি ট্রাই করো। বিকজ মক টেস্টে তুমি এক্সপেরিমেন্ট করার এই সুযোগটা পাচ্ছ। তুমি একদিন ইংলিশ আগে দাগাইলে, একদিন অ্যানালিটিক্যাল আগে দাগাইলে, একদিন ম্যাথ আগে দাগাইলে, একদিন সাফল করলো, একদিন সাফল করলা না। দেখো যে কোনটা তোমার জন্য বেস্ট কাজ করে, অ্যান্ড মেইন এক্সামে ওই স্ট্র্যাটেজিটা ইউজ করো। থার্ড যে টিপটা আমি দিব, যে এক্সামটা শেষ করলা, মক টেস্ট শেষ করলা, দেন যখন বাসায় গেলা, বাসায় গিয়ে তুমি ওই মক টেস্টের যেই ভুল করছো, যেই সেকশনে যেই ভুল করছো, ওই ভুলগুলো অ্যানালাইজ করো, অ্যান্ড ওই মিস্টেকগুলোর উপরে কাজ করে ওগুলো ফিক্স করার ট্রাই করো। এইটাকেই আমরা একটু ফ্যান্সি ওয়েতে বলি পোস্ট মক অ্যানালাইসিস। এখন পোস্ট মক অ্যানালাইসিস কীভাবে ভালোভাবে করবা, এটার জন্য আরেকটা ভিডিও দিব, আর 2-3 দিনের ভিতরে দিয়ে দিব, বা পারলে এখন রেকর্ড করে এখনই দিয়ে দিব। ওইটা দেখে নিলে হোপফুলি তুমি পোস্ট মক অ্যানালাইসিসটা একদম ভালোভাবে শিখে যাবা, অ্যান্ড তুমি প্রত্যেকটা মক থেকে ম্যাক্সিমাম লার্নিং নিয়ে পরের মকটাতে বসতে পারো।